ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। যারা তোমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করো এবং তোমাদের ইংলিশের বেশ কিছু টপিক তোমাদেরকে বিভ্রান্ত করে, যেমন তার মধ্যে কিছু অড ইডিয়মস আছে যেগুলো তোমরা মাঝে মধ্যে কি না পরীক্ষার হলে বিভ্রান্ত হয়ে যাও। সেরকমই কিছু ইডিয়মস নিয়ে আমি আজকে আলোচনা শুরু করছি। আমি বিভিন্ন সময় ইংলিশের বিভিন্ন টপিকের উপর তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। আজ আলোচনা করব ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস রিলেটিং টু বিবলিক্যাল রেফারেন্স, মানে বাইবেলের কিছু টার্ম বা বাইবেলের কিছু মেটাফর বা বাইবেলের কিছু অ্যালিউশন, ঠিক আছে, সেখান থেকে আমাদের বিভিন্ন সময় লক্ষ্য করেছি পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, সেই টার্ম বা সেই মেটাফরগুলোকে নিয়ে আজকে আলোচনা করব। ওকে, তো দেখো, আজকের আলোচনার প্রথম যে টপিকটা বা যে ইডিয়ামসটা আছে সেটা দেখে নেব আমরা। এক মিনিট একটু। দেখো, ফার্স্ট কি বলেছে, ফরবিডেন ফ্রুট। আমরা প্রত্যেকেই জানি বাইবেলে অনুসারে আমাদের ফার্স্ট পেরেন্টস মানে ফোর ফাদার্স বা প্রথম পিতা মাতা, এই যে সেন্সটা আছে আমরা অ্যাডাম অ্যান্ড ইভকে বলে থাকি। তো গড যখন এই প্রথম মানুষ সৃষ্টি করেছিল এবং অ্যাডাম অ্যান্ড ইভকে সৃষ্টি করেছিল, তখন তাদেরকে জ্ঞান বৃক্ষের ফল, মানে যেটা খেলে তাদের মধ্যে জ্ঞান, ভালো মন্দ খারাপ এই বিষয়গুলো চলে আসবে, সেই ফলটা তাদেরকে খেতে বারণ করেছিল। সেই ফলটি ফরবিডেন ফ্রুট নামে পরিচিত। তো এই ফরবিডেন ফ্রুটটা বাইবেলে উল্লেখ আছে। কিন্তু যখন আমরা ফরবিডেন ফ্রুটটা বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি বা এর অ্যাকচুয়াল সেন্সটা কি আমরা একটু দেখে নেব। ফরবিডেন ফ্রুট ইজ সামথিং দ্যাট ইজ গ্রেটলি ডিজায়ার্ড, মানে এমন একটা বিষয়, এমন একটা ম্যাটার যেটা আমরা প্রবলভাবে চাই, বাট ফরবিডেন, কিন্তু সেটা নিষিদ্ধ। ওকে, তাহলে নিষিদ্ধ কিন্তু আমরা সেটা প্রবলভাবে চাই, সেরকম জিনিসকে আমরা কী হিসাবে চিহ্নিত করি না ফরবিডেন ফ্রুট নামে চিহ্নিত করি। ওকে, এরপর দেখো ফল ফ্রম গ্রেস, এটাও ওই অ্যাডাম অ্যান্ড ইভ রিলেটেড। কি বলেছে, দ্য ফ্রেজ কামস ফ্রম দ্য স্টোরি অফ ডিসওবিডিয়েন্স অফ অ্যাডাম অ্যান্ড ইভ। ওই অ্যাডাম অ্যান্ড ইভ যখন এই গডের কথা অমান্য করেছিল, সেইখান থেকেই এই টার্মটার উৎপত্তি। কিন্তু এখন বর্তমান সময়ে বা বিভিন্ন ইংলিশের ফ্রেজ হিসাবে এর যে মিনিং সেটা আমরা একটু দেখে নেব। এ হাই স্টেটাস ইন্ডিভিজুয়াল হু হ্যাজ ফলেন অন হার্ড টাইমস অর ইজ নাও সাবজেক্ট টু সোশ্যাল অ্যানাথেমা, মানে কি, কোনো একটি ব্যক্তি খুব উঁচু স্থানে একটা সময় বিরাজ করত, কিন্তু তার সাডেন ফল হয়েছে, একদম তার কি লেভেল বা পজিশন খুব তলানিতে ঠেকে গেছে, খুব নিচু হয়েছে। তার মানে যখন সে হাই পজিশনে ছিল, যখন উঁচু জায়গায় ছিল, উঁচু লেভেলে ছিল, সেখান থেকে যে ফল হয়ে গেছে, ঠিক যেমন করে কি স্বর্গ থেকে অ্যাডাম অ্যান্ড ইভকে কি পতন করা হয়েছিল, ফল করা হয়েছিল কি এই আর্থে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে মাধ্যমে যাতে সে পৃথিবীতে জীবন কাটায়। সিমিলারলি কোনো একটা হাই স্ট্যাটাস বা হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল, সে যখন খুব খারাপ সিচুয়েশনের মধ্যে ফল করবে, খুব ভালো একটা আহ, জায়গা থেকে, তখন এই ফল ফ্রম গ্রেস। এই গ্রেস বলতে অ্যাকচুয়ালি কী বোঝায় বলতো, গ্রেস বলতে অ্যাকচুয়ালি আশীর্বাদ বা ব্লেস টার্মটা বোঝায়। তার মানে যদি আমরা দেখি যে এই কোনো একটা ভালো আশীর্বাদ বা ভালো পজিশন থেকে কারো কি হচ্ছে, অবনতি ঘটছে এবং বা তার জীবনে অভিশাপ নেমে আসছে, তখন আমরা ফল ফ্রম গ্রেস টার্মটা ব্যবহার করে থাকি। ওকে, নেক্সট কী বলেছে দেখবো, বাই দ্য সোয়েট অফ ইউর ব্রো। দেখো, এই ব্রো মানে হচ্ছে লোলাট বা কপাল, এই সোয়েট মানে হচ্ছে ঘাম। তাহলে কোনো একটি ব্যক্তি যদি কপালের থেকে ঘাম বের হয় বা কপালের ঘাম যদি মাটিতে পড়ে, তার মানে আমরা কি বুঝবো, ওই ব্যক্তিটি প্রচণ্ড পরিশ্রম করছে বা ওই ব্যক্তিটি প্রচণ্ড পরিশ্রমের সঙ্গে হার্ড ওয়ার্কিংয়ের সঙ্গে যুক্ত। সেজন্য কী লেখা হচ্ছে, টু ওয়ার্ক দ্য গ্রাউন্ড হুইচ উড অলওয়েজ বি হার্ডশিপ, মানে সে এমন একটা ফিল্ডে কাজ করছে যেটা খুবই কষ্টসাধ্য বা লেবোরিয়াস। ওকে, নেক্সট কী আছে দেখবো, চলো। ফায়ার অ্যান্ড ব্রিমস্টোন, এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে। ফায়ার অ্যান্ড ব্রিমস্টোন,
দেখো, দ্য থ্রেট অফ হেল অর ড্যামনেশন, এই থ্রেট অফ হেল মানে নরকের ভয়। কি বললাম? দেখো এখানে লেখা আছে নরকের ভয়। দ্য থ্রেট অফ হেল অর ড্যামনেশন বা পানিশমেন্ট দ্যাট লাস্ট ফর এভার। কী লেখা আছে বলো? পানিশমেন্ট দ্যাট লাস্ট ফর এভার আফটার ডেথ, মানে মৃত্যুর পরে সারা যে বাকি পড়ে রইল জীবন, মৃত্যুর পরেও যদি জীবন কোনো থেকে থাকে, সেই সারা জীবন তাকে কি শাস্তি ভোগ করতে হবে। এই টার্মটাকে আমরা কি বলছি? ফায়ার অ্যান্ড ব্রিমস্টোন। ওকে। ল্যান্ড অফ মিল্ক অ্যান্ড হানি। দেখো, ল্যান্ড অফ মিল্ক অ্যান্ড হানি টার্মটা কখন আমরা ব্যবহার করে থাকি? যেখানে প্রচুর পরিমাণে খাবার এবং কি টাকা পয়সা বা আর্থলি হ্যাপিনেস প্রচুর পরিমাণে আসে, সেখানে আমরা কি বলবো? ল্যান্ড অফ মিল্ক অ্যান্ড হানি। দেখো, এ প্লেস হোয়ার দেয়ার ইজ প্লেন্টি অফ ফুড, মানি অ্যান্ড লাইফ ইজ ভেরি ইজি। মানে সেখানে অগাধ টাকা, অগাধ সম্পদ রয়েছে, সেখানে জীবন কি খুব ইজি এবং মধুর। তখন আমরা কি বলবো? ল্যান্ড অফ মিল্ক অ্যান্ড হানি টার্মটা ব্যবহার করব। এটাও একটা পপুলার টার্ম। দেখো, অ্যান আই ফর অ্যান আই, এ টুথ ফর এ টুথ, মানে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। মানে কি, কোনো একজন যদি কাউকে কি করে না, কারো বিরুদ্ধে অন্যায় করে থাকে, ঠিক তার বিরুদ্ধে সমানভাবে একইভাবে বদলা নেওয়াটাকে আমরা কি বলছি বলো? যদি কেউ কারো মারধর করে পা হাত ভেঙে দেয়, এটার মানে হচ্ছে তারও উল্টে তারও হাত পা, যে হাত পা ভেঙে দিয়েছিল প্রথমে, তারও হাত পা ভেঙে দাও। যদি চোখ অন্ধ করে দেয়, তাহলে তারও চোখ অন্ধ করে দাও। দাঁত ভেঙে দিলে তার দাঁত ভেঙে দাও। তার মানে দেখো, সেম পিপল শুড বি পানিশড অ্যাকর্ডিং টু দ্য ওয়ে ইন হুইচ দে অফেন্ডেড। তার মানে যে যেমনভাবে লোককে শাস্তি, কি লোকের ক্ষতি করেছে, ঠিক সেম ক্ষতিটা তার করা হয়ে থাকুক। কিন্তু এক্ষেত্রে এই যে টার্মটা আছে, এই টার্মটা প্রসঙ্গে একটা বলে রাখি, পিএসসিতে কোশ্চেন দেয়, যদিও জিকের কোশ্চেন। মানে এই যে অ্যান আই ফর অ্যান আই, এই যে টার্মটা আছে না, এটার প্রতিবাদ করে বা অ্যান্টি কথাবার্তা কে বলেছিল? আমাদের গান্ধীজি বলেছিল যে চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী বন্ধ হয়ে যাবে, সেজন্যে এটা মোটেই কাম্য নয়, অহিংসার পথটাই শ্রেষ্ঠ পথ। সেটা গান্ধীজির বিষয়। কিন্তু এখানে যেটা আমাদের ইডিয়ামসের যেটা বলা হয়েছে, অ্যান আই ফর অ্যান আই, এটা মানে হচ্ছে চোখের বদলে চোখ। ওকে। দেখো, দ্য গোল্ডেন কাপ। কাপ বলতে অ্যাকচুয়ালি বাছুর, আর সোনার সেন্সে বলেছে সোনালি বা সোনার বাছুর। অ্যাকচুয়ালি আমরা সাধারণত পূজা অর্চনা করে থাকি গড বা কোনো হোলি পবিত্র জিনিসকে। কিন্তু মানুষ বা যে কেউ ব্যক্তি যদি ওই পবিত্র জিনিস বা গডকে না পুজো করে, যদি কোনো আর্থলি কি ট্রানজিয়েন্ট মানে ক্ষণস্থায়ী জিনিসকে পুজো করে, যেটা অ্যাকচুয়ালি যার ভ্যালু কিন্তু কিছু নেই, যেমন কি বলেছে দেখো, অ্যান আনওয়ার্দি অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট অবজেক্ট অফ ওয়ার্শিপ। অ্যাকচুয়ালি সাধারণত যাকে পুজো করা হয় না, সেই ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা ক্ষণস্থায়ী জিনিসকে যদি আমরা পুজো করি, তাহলে আমরা কি বলবো? দ্য গোল্ডেন কাপ। ওকে। যেমন কি টিপিক্যালি ওয়েলথ, কিছু কিছু ব্যক্তি আছে, সে সম্পদকেই, টাকা পয়সাকে কি করে? ধ্যান জ্ঞান মনে করে তারই পূজা অর্চনা করতে থাকে। তখন আমরা বলবো দ্য গোল্ডেন কাপ। ওকে। ম্যান ডাজ নট লিভ অন ব্রেড অ্যালোন, এটাও অনেকবার পরীক্ষায় দিয়েছে। দেখো কি বলেছে, অ্যাকচুয়ালি মানুষ শুধুমাত্র খাবার পেলে, সুখ ভোগ করতে পারলে, আর্থলি এক্সিস্টেন্স যদি কি আর্থলি হ্যাপিনেস পেয়ে থাকে, সে কিন্তু জীবনযাপন করতে পারবে না। তার কি দরকার? সঙ্গ দরকার, মানুষজন দরকার, বন্ধু আত্মীয় স্বজন সব দরকার। সো পিপল নিড মোর দ্যান মেটেরিয়াল থিংস টু ট্রুলি লিভ। বলছে এই পার্থিব জিনিস বাদেও যদি প্রকৃত করে বাঁচতে হয়, প্রকৃতভাবে বাঁচতে হয়, তাহলে আরও কিছু জিনিস দরকার আছে। এই যে ব্রেড ইজ এ সিম্বল অফ কি বলো? আর্থলি থিংস, পার্থিব জিনিস। এখানে রুটি সিম্বল নয়, এই যা কিছু পার্থিব জিনিস আছে, শুধুমাত্র পার্থিব জিনিস থাকলেই কিন্তু পৃথিবীতে বাঁচা যাবে না। কি দরকার না, আরও আনুষঙ্গিক অনেক কিছু জিনিস আছে, যেইগুলো নিয়েই কিন্তু এই পৃথিবীতে ভালোভাবে বাঁচা যাবে এবং বাঁচা সম্ভব, সেটাই বলতে চেয়েছি। স্কিন অ্যান্ড বোনস অ্যান্ড স্কিন অফ মাই টিথ, এটা আমরা অনেকবার পেয়েছি এবং এর মিনিংটা যদি বলা হয়ে থাকে ন্যারোলি এসকেপ, খুব সংক্ষিপ্তভাবে যদি বলা হয়ে থাকে ন্যারোলি এসকেপ, মানে কোনো ক্রমে
বা যা হোক করে বেঁচে যাওয়া বা এড়িয়ে যাওয়া, এরকম একটা সেন্স। আমরা পুরো মানেটা দেখে নেব। এ সিচুয়েশন ফ্রম হুইচ ওয়ান হ্যাজ বেয়ারলি, এই বেয়ারলি মানে কি জানো? এই বেয়ারলি মানে হচ্ছে কোনো ক্রমে, ঠিক আছে, কোনো ক্রমে ম্যানেজ টু এসকেপ অর অ্যাচিভ সামথিং, মানে কোনো ক্রমে অল্পের জন্যে যা হোক করে কী করেছে, কোনো এড়িয়ে গেছে বা কোনো কিছু লাভ করেছে, তখন আমরা এই টার্মটা ব্যবহার করতে পারি। খুব একটা গুরুত্বপূর্ণ ইডিয়াম, স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড। এটা অ্যাকচুয়ালি পুরো লাইনটাকে পড়ে নাও, তারপরে তোমাকে আমি ব্যাখ্যাটা বলছি। ইফ এ পেরেন্টস রিফিউজেস টু ডিসিপ্লিন অ্যান আনরুলি চাইল্ড, মানে কি, যদি কোনো পিতামাতা প্রত্যাখ্যান করে শাসন করতে একটা দুষ্ট ছেলেকে, আনরুলি চাইল্ড মানে কি, যে দুষ্টু বদমাইশি করে, দ্যাট চাইল্ড উইল গ্রো অ্যাকাস্টাম টু গেটিং হিজ ওন ওয়ে, সে কী হবে, সে নিজের মতো করে সেই দুষ্টুমির মধ্যে দিয়েই সে বেড়ে উঠবে এবং এটাকেই তার হ্যাবিটের মধ্যে কী হবে, ধরে নেবে এবং হ্যাবিট হিসাবেই এটা চালিয়ে যাবে। তার মানে সে কোনোদিনই আর ডিসিপ্লিন হবে না। তার মানে যদি আনরুলি চাইল্ডকে বা আনরুলি বয়কে, যে দুষ্ট বা বদমাইশ, ঠিক আছে, তাকে শাসন করতে হলে মাঝে মাঝে কি, এই রড মানে কি এখানে দণ্ড, যে কোনো লাঠি এই সেন্সে, তাহলে যে দুষ্টু বা যে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে তাকে শাসন করতে হলে, তাকে ঠিক পথে ফিরিয়ে আনতে হলে মাঝে মধ্যে কি লাঠি ধরাটা উচিত, নাহলে কি হবে, সে সৎ পথে বা সঠিক পথে আসবে না। ওকে, এ ড্রপ ইন এ বাকেট, দেখো এই ড্রপ ইন এ বাকেট মানে হচ্ছে ভেরি স্মল আর আনইম্পর্টেন্ট অ্যামাউন্ট, মানে কি খুব অল্প পরিমাণ এবং যেটার কোনো ভ্যালু নেই, ইম্পর্টেন্ট বা ইনসিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, বা খুবই অল্প পরিমাণ কিছু বোঝাতে। তাহলে একটা বাকেট মানে ঝুড়ি, তার মধ্যে যদি এক ফোঁটা বা এক টুকরো কিছু জিনিস ফেলে রাখা হয়ে থাকে, সেই জিনিসটাকে বলতে চাওয়া হয়েছে এ ড্রপ ইন এ বাকেট। লাইক এ ল্যাম্ব টু দ্য স্লটার, এটা এই টার্মটার মধ্যেই কিন্তু এর মিনিং লুকিয়ে আছে। বলছে একটা ভেড়ার মতো যখন তাকে কসাইখানাতে বা তাকে বলি করতে নিয়ে যাওয়া হয়ে থাকে, যখন তাকে বলিতে নিয়ে যাওয়া হয় বা তাকে কসাইখানায় কেটে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয়, সে কি জানে যে তার সামনে কি বিপদ ঘনিয়ে আসছে? সে তো জানে না। এই জন্যই বলছে উইদাউট নোয়িং দ্যাট সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন, তাকে যদি কি হত্যা করতে বা বলি দিতে বা কেটে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয়ে থাকে, তার মানে সে যে আপকামিং সময়ে বা ইন ফিউচারে তার জীবনে কি ঘটতে চলেছে সে কিন্তু জানে না। না জেনে কি হয়, দেয়ার ফর অ্যাক্ট কামলি অ্যান্ড উইদাউট ফাইটিং এগেনস্ট দ্য সিচুয়েশান, সে কী হয়, খুব শান্তভাবেই থাকে এবং সে কোনো রকম প্রতিবাদ করে না। তাহলে এই টার্মটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যখন কেউ ব্যক্তি কি তার সামনে কি বিপদ আসছে জানে না, না জেনে সে খুব শান্তভাবে থাকে, আর জানলেও কি না সে কোনো প্রতিবাদ করার তার সামর্থ্যও থাকে না। এরকম একটা সিচুয়েশনকে আমরা লাইক এ ল্যাম্ব টু দ্য স্লটার এই টার্ম দিয়ে বলতে পারি। ব্যাপটিজম অফ ফায়ার প্রচুরবার পরীক্ষায় এসেছে, বিভিন্ন পরীক্ষায় পিএসসি বিসিএসে দিয়েছে, এমটিএস বা সিএইচএসএল বা সিজিএল সব পরীক্ষাতে কম বেশি অনেকবার দিয়েছে। এটা এ ভেরি ডিফিকাল্ট ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ সামথিং, মানে কোনো কিছুর একটা কঠিন প্রথম পরীক্ষা, এটাকে আমরা ব্যাপটিজম অফ ফায়ার বলে থাকি। ওকে, নেক্সট দেখো হেড অন এ প্লাটার। হেড অন এ প্লাটার মানে কি, এ পানিশমেন্ট দ্যাট ইজ ভেরি হার্ড ফর এ ক্রাইম অর রং ডিড, তার মানে একটা শাস্তি যেটা কঠিন শাস্তি ভুল কাজের জন্য বা কোনো ক্রাইমের জন্য, একটা যদি কঠিন শাস্তি দেওয়া হয়ে থাকে, সেই ইডিয়ামসটা হচ্ছে হেড অন এ প্লাটার। ওকে, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, বাইবেলের টার্ম থেকে এসেছে। দ্য ব্লাইন্ড লিডিং দ্য ব্লাইন্ড মানে কি, অন্ধ অন্ধকে পথ দেখাচ্ছে। এই বাংলা করলে অন্ধ ব্যক্তি সে তো নিজেই দেখতে পায় না, সে আবার একটা অন্ধকে পথ দেখাচ্ছে। তার মানে কি, এই ইডিয়ামসটা আমাদের বর্তমান সমাজে বিভিন্ন ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেমন দেখো মানেটা তুমি পরিষ্কার করলে আরও ভালো করে বললে বুঝতে পারবে। টু ডেসক্রাইব এ সিচুয়েশান ইন হুইচ সামওয়ান হুইজ নট শিওর অ্যাবাউট হাউ টু ডু সামথিং, মানে এমন একটা পরিস্থিতি যেখানে একজন জানে না কীভাবে বিষয়টা করতে হবে, কীভাবে কার্য সম্পাদন করতে হবে, ইজ হেল্পিং অ্যানাদার পার্সন, সে আবার উল্টে
নিজে জানে না কিন্তু অন্য একজনকে সাহায্য করছে, হু অলসো ইজ নট শিওর অ্যাবাউট হাউ টু ডু ইট। মানে অন্য একজন সেও আননোন, সেও জানে না কীভাবে কাজটা করতে হবে, কিন্তু তাকে হেল্প করছে। তারা নিজে জানে না কিন্তু অন্যকে আবার সেই আননোন একটা ব্যক্তিকে আবার সে সাহায্য করছে সেই বিষয়ে, তখন তার মানেটা হচ্ছে অন্ধ কি, অন্ধকে পথ দেখাচ্ছে। ওকে, অন্ধ অন্ধকে পথ দেখাচ্ছে। তো এই সম্বন্ধে বলে রাখি, আজকে 15টা এই টপিকে মধ্যে 15টা আলোচনা করলাম বিবলিক্যাল রেফারেন্সে। আরও তোমাদের এই বিবলিক্যাল রেফারেন্সের উপরে আমি বেশ কয়েকটা ইডিয়মস আলোচনা করে দেবো নেক্সট ভিডিওতে। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।